তিনি নেতৃত্ব দেওয়ার মতন উপযোগী প্রথম থেকেই ছিলেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আমি যে প্রথম ওনার একটা ইন্টারভিউ পড়েছিলাম টেলিগ্রাফি বেশ কয়েক বছর আগে, সেটা যেই অ্যারেঞ্জ করে থাকুক, দ্যাট ওয়াজ উইথ দ্য হোপ যে এই লোকটা বাংলাদেশের প্রাইম মিনিস্টার একদিন না একদিন হবে। রায় চৌধুরী, তাহলে সজীব ওয়াজেদ জয়কে আপনি কেমন দেখেন? রাহুল গান্ধী যেরকম করে এখন এসে দলের কংগ্রেসের একটা সেন্টারে পরিণত হয়েছেন, জয় সজীব ওয়াজেদ জয়ের গত কিছুদিনের যে বক্তব্য, তার যে অ্যাপিয়ারেন্স, এগুলো কি মনে হয় যে এটা তিনি নেতৃত্ব দেওয়ার মতো উপযোগী হয়েছেন? হ্যাঁ, তিনি নেতৃত্ব দেওয়ার মতন উপযোগী প্রথম থেকেই ছিলেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আমি যে প্রথম ওনার একটা ইন্টারভিউ পড়েছিলাম টেলিগ্রাফি বেশ কয়েক বছর আগে, সেটা যেই অ্যারেঞ্জ করে থাকুক, দ্যাট ওয়াজ উইথ দ্য হোপ যে এই লোকটা বাংলাদেশের প্রাইম মিনিস্টার একদিন না একদিন হবে। তা তিনি রেডি ছিলেন, তাকে কিছু কিছু গ্রুমিংও করানো হয়েছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু কোনো কোনো কারণের জন্যই হোক, উনি হয়তো চাইছিলেন না আসতে, ওনার পারিবারিক বা বন্দোবস্ত বলুন, কি ওনার যে দেশে উনি সিটিজেন সেসব দিনে চিন্তা করছিলেন নিশ্চয়ই। কিন্তু এখন ওনাকে ঠিক করতে হবে, এদিকে আসবেন না আসবেন না। যদি না আসবেন তাহলে কাকে নিয়ে আসবেন? পার্টি থেকে কাউকে না কাউকে তো বানাতে হবে। পার্টির যারা ক্যান্ডিডেট আছে তারা দোজ হু আর ইয়াং এনাফ, মানে ইয়াং মানে কেউ কচি খোকা তো নয়, 60ও ইয়াং আজকের দিনে। তো 60 বছরেরও যদি কোনো নেতা থাকে, তাকে তো নিয়ে আসতে হবে সাথে। আপনার তারা অস্ট্রেলিয়াতে বসে আছে, নাহলে জেলে আছে, তো সেইখান থেকে আপনাকে কাউকে বাছাই করতে হবে। এমনকি জেলে থাকুক, কোনো অসুবিধা নেই, তাকে যদি আপনি নমিনেট করেন, বলেন যে আমার নাম্বার 2 ইন বাংলাদেশ এই লোকটা, তাতে হয়তো তার একটু ক্ষতি হতে পারে, কারণ জেলে তার সঙ্গে যে ট্রিটমেন্ট হচ্ছে, তার জেল টার্মটা আরো লম্বা হয়ে যেতে পারে। কিন্তু তখন কিন্তু ফোকাস অফ অ্যাটেনশন সেই লোকটা হয়ে যাবে, এবং লোকেরা তার উপরে যদি কোনো ভালো তার পয়েন্টস থাকে, সেগুলো নিয়ে তারা কথা বলবে, এবং তাকে তারা দে উইল ক্রিয়েট অ্যান অরা অ্যারাউন্ড দ্যাট পারসন। এই জিনিসটা এটা ন্যাচারাল জিনিস। আজকে রাহুল গান্ধীর সম্বন্ধে কালকে অব্দি যারা পাপ্পু বলছিল, আজকেই তারা বলছে হি ইজ এ ভেরি সিরিয়াস পলিটিশিয়ান। ও যা যে দিচ্ছে পার্লামেন্টে, সেগুলো খুব ভালো স্পিচ দিচ্ছে। কেউ কেউ বলছে, সবাই বলছে না, কেউ কেউ বলছে। তো এটা একটা অরা ক্রিয়েট করেছে, পার্টির যে মেশিনারি তারা একটা ক্রিয়েট করে একটা অরা। এমনি এরকম। জি, সাবির মুস্তাফা, দেখুন, শেখ হাসিনা এবং শেখ রেহানা, আমরা গত 15 বছর তাদের এই দুই বোনকে কিন্তু সবসময় একই সঙ্গেই দেখেছি। কিন্তু শেখ রেহানা অনেকটা মৌন ভাবে ছিলেন শেখ হাসিনার পাশে, তাই তো? কিন্তু দুজনার অ্যাকসেপ্টেন্স আপনি দেবেন আকাশ পাতাল। আর ধরেন শেখ রেহানা সম্পর্কে অনেক রকম আপনি অভিযোগ শুনবেন বা শুনেছেন, আমি এত দূর থেকেও আমার কানে এসেছে। ঠিক তেমনি ভাবে যদি বলি যে এই দুই পরিবার, ধরেন শেখ হাসিনার একটি পরিবার, শেখ রেহানার একটি পরিবার, এই মানে তার দুই বোন, দুটি পরিবার। তো এই তাদের সন্তানদেরকে যদি কম্পেয়ার করেন আপনি দেখবেন যে ধরেন টিউলিপ সিদ্দিকী বাদে, টিউলিপ সিদ্দিকী যেহেতু অলরেডি সে ব্রিটিশ পার্লামেন্টে, তাকে আমি বাদ রাখছি, শেখ রেহানার পরিবার 2 সন্তান সহ, আর শেখ হাসিনার পরিবার 2 সন্তান সহ। তো আপনি দেখবেন যে এই সন্তানদের মধ্যে শেখ হাসিনার সন্তানদের গ্রহণযোগ্যতা অনেক বেশি। তারাও যেমন রাজনীতি থেকে দূরে ছিলেন, শেখ রেহানার সন্তানরাও রাজনীতি থেকে দূরে ছিলেন, কিন্তু মানুষের আকাঙ্ক্ষা, মানুষের ভালোবাসা এবং মানুষের বিশ্বাস শেখ হাসিনা এবং তার 2 সন্তানের পরিবারের প্রতি যেরকম, তার কিন্তু ধারে কাছেও কি আপনি দেখতে পান শেখ রেহানার নিজের গ্রহণযোগ্যতা এবং তার সন্তানদের গ্রহণযোগ্যতা? না, শেখ রেহানার একটা ইমেজ প্রবলেম আছে বাংলাদেশে। আপনি যেটা বলছেন যে অনেক অভিযোগ শোনা যায়, কিন্তু এতই অভিযোগ শোনা যায় যে সেটা তার মানে ভাবমূর্তিকে অনেক ভাবে ক্ষুণ্ণ করেছে। তো সেই জন্য শেখ রেহানা সেই গ্রহণযোগ্যতা নেই যেটা শেখ হাসিনা ছিল। এখন কতটুকু আছে আমি জানি না, কিন্তু ছিল ডেফিনেটলি, সেটা নিয়ে সন্দেহ নেই। তবে পরিবারের ছেলে মেয়েদের দিকে যদি বলি, অবশ্যই শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ যে এক্সপোজারটা পেয়েছে বাংলাদেশে, বিশেষ করে 2008 সালের নির্বাচন থেকে এবং তার পরবর্তী সময়, এটা কিন্তু শেখ রেহানার দ্বিতীয় মেয়ে আজমিন বোধহয় তার নাম, সে তো কোনো সময় জনসম্মুখে আসেনি। ববি কিছুটা এসছে, ববি ব্যাকগ্রাউন্ডে কাজ করেছে, কাজে তার কিন্তু ওইভাবে এক্সপোজার নেই, মানে হি ইজ নট এক্সপোজ টু দ্য পাবলিক। সো সেভাবে তার গ্রহণযোগ্যতাও সেভাবে গড়ে ওঠেনি, আবার বিপরীতটাও তার হয়নি, তার ভাবমূর্তিতে ওইভাবে কোনো খারাপ কিছু নেই। সো হ্যাঁ, আপনি যদি বলেন যে এই পরিবার থেকে নেতা হওয়ার মতো কে আছে,
তাহলে আমি অবশ্যই বলবো যে সজীব ওয়াজেদ ছাড়া কেউ নেই, এবং আওয়ামী লীগের র্যাঙ্ক এন্ড ফাইল সেটাই চায়। আমার প্রশ্ন যে কারণে আমি প্রশ্ন করছি এটা নিয়ে, সেটা হচ্ছে সজীব ওয়াজেদ নিজের থেকে রেডি আছেন কিনা বাংলাদেশে এসে পলিটিক্স করার জন্য। তাহলে তার ওই ভার্জিনিয়ার বাসা ছেড়ে দিয়ে ঢাকায় আসতে হবে, আর অন্তত দিল্লি কলকাতা করতে হবে কিছুদিন, তারপরে ঢাকার সাথে নেগোশিয়েট করে ঢাকায় আসতে হবে। তো সেই পদক্ষেপ নিতে তিনি রাজি কিনা, সেটা যদি রাজি থাকেন তাহলে কিন্তু আওয়ামী লীগ তাকে বেশ ভালোভাবেই নেতা হিসেবে গ্রহণ করবে, এবং শেখ হাসিনাও তার হাতে হয়তো তার দায়িত্ব তুলে দিতে ইচ্ছুক হবেন। কিন্তু এটা পুরোটা নির্ভর করে সজীব ওয়াজেদ এবং তার টেম্পারামেন্টের উপর। তিনি কি চান? তিনি কি আমেরিকা প্রবাসী থাকতে চান, না বাংলাদেশে ফিরতে চান? তারেক রহমান কি চান আমরা সেটা দেখেছি। একসময় একটা সন্দেহ ছিল যে তিনি আদৌ দেশে ফিরতে চান কিনা, কিন্তু হঠাৎ করে মনে হলো যে তিনি চান, এবং তিনি ফিরে এলেন এবং নির্বাচনে জয় হয়ে এখন প্রধানমন্ত্রী হয়ে গেলেন। তো এটা একটা উদাহরণ সজীব ওয়াজেদের সামনে যে এটা সম্ভব। আওয়ামী লীগের মতো একটা বড় দলকে তিনি যদি নেতৃত্ব দিয়ে ঘুরে দাঁড়াতে পারেন, তাহলে এই তারেক রহমান যে ফল এনজয় করছে আজকে, সেটা তিনিও হয়তো 10 বছর পর এনজয় করতে পারেন। এখন তার কাছে তো এটা এনজয়মেন্টই না, আপনি এখন তারে কি এনজয়টা আমি বলছি, ভোগ করাটা ঠিক সবকিছু কিন্তু ভালো না, এটা ভালো মন্দ মিলিয়ে। জয়ন্ত রায় চৌধুরী, দেখুন আমরা বিভিন্ন সময় দেখেছি যে রাজনীতিবিদদের সন্তানরা শেষ পর্যন্ত জনগণের আকাঙ্ক্ষার সামনে তাদের নিজেদের আকাঙ্ক্ষা বলি দিয়ে দেন। আমরা রাহুল গান্ধীকে দেখেছি, আমরা অনেকেই দেখেছি। হ্যাঁ, সেইখানে আপনার কি মনে হয় শেষ পর্যন্ত জয়, সজীব ওয়াজেদ জয়, তার যে কোটি কোটি সমর্থক আওয়ামী লীগের এই সজীব ওয়াজেদ জয়ের দিকে তাকিয়ে আছে, আক্ষরিক অর্থে তারা সজীব ওয়াজেদ জয়ের দিকে তাকিয়ে আছে। শেখ হাসিনা তাদের প্রথম, এর বাইরে আর কেউ নেই, কিন্তু তার পরবর্তীতে সজীব ওয়াজেদ জয়কে তারা দেখতে চায়। আপনি যদি আমার এখানে কমেন্ট দেখেন, সবাই জয়ের, দুই একজন অবশ্য পুতুলের কথাও বলেছেন, কিন্তু সজীব ওয়াজেদ জয়ের দিকে মানুষ যেভাবে করে তাকিয়ে আছে, জয়কে যাতে সারা দেবেন এই কোটি কোটি মানুষের এইরকম দুর্দিনে, তারা যে একজন নেতা খুঁজছেন, সেই নেতাটা কি জয় হতে রাজি হবেন? আপনার কাছে তার সাইকোলজি কি মনে হয়? বড় ডিফিকাল্ট প্রশ্ন করে না, আর কোনোদিনও আমি জয়ের সঙ্গে আলাপ হয়নি, কিন্তু এইটুকু বলতে পারি যে সাধারণত কি হয় যে আলটিমেটলি লোকেরা না, যা অন্যরা হাজার হাজার লোক যদি কিছু চায়, তখন সেই লোকটা আলটিমেটলি গিভ আপ করে এন্ড দে বিকাম দ্য লিডার দ্যাট দিস পিপল ওয়ান্ট। ইন্দিরা গান্ধী কি চেয়েছিলেন যে উনি প্রধানমন্ত্রী হবেন? আমার মনে হয় না ইন্দিরা গান্ধী প্ল্যান করে এসেছিলেন যে আমি আমার বাবাকে একদিন সাকসেড করব। কিন্তু আলটিমেটলি কংগ্রেসের যারা ইয়াং ওয়ার্কার ছিল, তাদের ডিমান্ড ছিল ইন্দিরা গান্ধী আসুক, এবং তাদের ডিমান্ডকে পূর্ণ করার জন্য ইন্দিরা গান্ধী আলটিমেটলি ডিসাইডেড হ্যাঁ আমি আসবো, এবং সে এলো এবং এসে শি টুক অন দ্য কাবাল অফ ওল্ড গার্ড যারা ছিল কংগ্রেসকে, যারা চালাচ্ছিল সেই মুহূর্তে, তাদের বিরুদ্ধে তিনি দাঁড়িয়ে উঠে তিনি পার্টিটাকে ভেঙে আবার করে ইলেকশন জিতে তিনি একটা কমপ্লিটলি ডিফারেন্ট একটা জিনিস তৈরি করে ফেললেন। তো ওকে তো প্রথমত সিলেক্ট করা হয়েছিল, যারা কংগ্রেসের নেতারা যারা সিলেক্ট করেছিল, ওরা ওকে ভেবেছিল ইয়ে গুঙ্গি গুড়িয়া হ্যায়, যেটা ওরা নিজেদের মধ্যে ডিসকাশন করেছিল। তাতে যা আমরা জানি, ওদের চর্চা ছিল যে এ গুঙ্গি গুড়িয়া হ্যায়, এর থ্রু দিয়ে আমরা রাজত্ব করব, আমরা একটু বয়স হয়ে গেছে, আমাদের সেই পাবলিক অ্যাকসেপ্টেন্স নেই যেটা এর মধ্যে আছে, একে আমরা ইউজ করব। বাট শি ওয়াজ নেভার অ্যালাউড হারসেলফ টু বি ইউজড। শি টোটালি ব্রোক দ্য সিস্টেম, একেবারে ব্রেক করে ধ্বংস তছনছ করে শেষ করে দিল। ব্যাংক ন্যাশনালাইজেশনের একটা কারণ ছিল ডেফিনেটলি যে অনেকগুলো ব্যাংক ফেল করছিল ভারতবর্ষে, কিন্তু ব্যাংক ন্যাশনালাইজের একটা কারণ এই ছিল যে পুঁজিপুতিরা ওল্ড কংগ্রেসকে সাপোর্ট করছিল, সেই পুঁজিপুতিদের সবকটাকে বসিয়ে দিল, ব্যাংকগুলো সব ন্যাশনালাইজ হয়ে গেল। তো এই জিনিসটা যেটা করলেন ইন্দিরা গান্ধী ওয়াজ ফার ভীষণ চিন্তা, অনেক এগিয়ে চিন্তা করতে পারতেন উনি। কবে থেকে উনি রাশিয়ার সঙ্গে ডিল করে নিলেন, যে একটা ফ্রেন্ডশিপ প্যাক্ট করলেন যুদ্ধটা 71 যুদ্ধ শুরু হওয়ার আগে। তো এই জিনিসগুলো যে চিন্তা করতো, সেই ভিশনারি লিডারশিপটা আছে কিনা সেটা দেখতে হবে। রাজীব গান্ধী ওয়াজ আ লাকি প্রাইম মিনিস্টার, প্রচন্ড লাকি ছিলেন উনি যা করেছেন প্র্যাকটিক্যালি ইট ওয়েন্ট অফ। আই মিন অল দ্য ডিলস দ্যাট হি ডিড, আসাম পিস অ্যাকর্ড, অ্যাকচুয়ালি এগুলো আসাম পিস অ্যাকর্ডটা ওনার সময় হয়েছে, কিন্তু আদারওয়াইজ যেটা নাগা বা মিজো পিস অ্যাকর্ড, উইচ ইজ দ্য মোস্ট সাকসেসফুল পিস অ্যাকর্ড ইন দ্য নর্থ ইস্ট, সেগুলো ইন্দিরা গান্ধীর সময় থেকে কাজ চলছিল, সেটা ওনার সময় বাস্তবায়ন হয়েছে।
শ্রীলঙ্কাতে উনি ইন্টারফেয়ার করেছিলেন, এটা আমরা নিজেরা খুব ক্রিটিসাইজ করি, কিন্তু আমার মনে হয় সেটা করেছিলেন, ভালো করেছিলেন। দ্যাট গেভ আ মেসেজ টু দ্য এন্টায়ার এশিয়ান সাবকন্টিনেন্ট যে ইন্ডিয়া ইজ উইলিং টু ইন্টারভিউ, which stopped a lot of problems. ফিজিতে অনেক দূর ফিজিতে, কিন্তু ফিজিতে যখন ওই কুটা হলো এবং যে ইন্ডিয়ান অরিজিনের প্রাইম মিনিস্টারকে সরিয়ে দেওয়া হলো, তারপরে ইন্ডিয়ান অরিজিনের লোকেদের অসুবিধা, প্রচন্ড অসুবিধায় ছিল না। কিন্তু এই যে ভয় যে ভারতবর্ষ ক্যান সেন্ড আ ফ্লিট, দ্যাট স্টপ দেম ফ্রম এনি কাইন্ড অফ রাইটিং, যাতে ইন্ডিয়ান অরিজিন লোকেদেরকে শেষ করে দেওয়া হতো, সেরকম কিছু হতে পারেনি। দিস হুইচ হ্যাপেন, একটা সিগন্যাল দিলে পরে অনেক কিছু পৃথিবীতে ঘুরে যায়। তো সেইটা রাজীব গান্ধীর সেইটা একটা বিরাট বড় ছিল। হি ওয়াজ আ লাকি। নেপোলিয়ন বলতেন যে আই ডোন্ট ওয়ান্ট আ গ্রেট জেনারেল, আই ওয়ান্ট আ লাকি জেনারেল। তো সেই একই, ওয়াজ আ লাকি প্রাইম মিনিস্টার, হি ওয়াজ এক্সট্রিমলি লাকি ফর ইন্ডিয়া। না সেই আমি শেষ করব সাবির মুস্তাফা, আপনার কাছে আপনার মন্তব্যটি জানতে চাই। শেষমেশ এই যে মানুষের আকাঙ্ক্ষা, মানুষের সজীব ওয়াজেদ জয়ের প্রতি যে মানুষের যেই চাওয়া, তিনি তাতে সাড়া দেবেন কিনা, আপনার কাছে কি মনে হয়? অবশ্যই আমি জানি না তিনি তার মাথায় কি ঘুরছে, কিন্তু একটা জিনিস আমি বারবার মনে করছি, আপনি যে বলছেন যে মানুষের আকাঙ্ক্ষা, এটা হয়তো আওয়ামী লীগ সমর্থকদের আকাঙ্ক্ষা। অবশ্যই আমি তো বিএনপি সমর্থকদের কথা বলছি না, আমি তো জামায়াতের সমর্থকদের কথা বলছি না। বাংলাদেশে 5 কোটি মানুষ আছে আওয়ামী লীগের সমর্থক। না এইসব এগুলা পরে, মানে আমি জাস্ট বলছি, এখানে অনেক লোকে কমেন্ট করছে আপনি আওয়ামী লীগ, একটা জিনিস, আপনি আওয়ামী লীগের এন্টি, আপনি আওয়ামী লীগ, আপনি বিএনপি পন্থী, অনেক লোকে আপনাকে কমেন্ট করছে। আমি আমাকে জামাতপন্থী বলেন, আমি বাংলাদেশের সব মানুষের কথা বলছি, চেঞ্জ দ্য ফ্যাক্ট যে আপনি যা কিছু বলেন, কিন্তু আমার একটা বেসিক চিন্তা হচ্ছে যে এই যে আমরা আলোচনা করছি যে সজীব ওয়াজেদ না পুতুল না ববি না কে, আমরা কিন্তু এই পরিবারের, আওয়ামী লীগের কি পরিবারের বাইরে গিয়ে নেতৃত্ব গড়ে তোলার কোনো প্রয়োজন নেই? ও এই কথাটা আমরা প্রথমেই আলোচনা করে নিলাম যে আমাদের ন্যাশনাল সাইকোলজিটাই এরকম, আমরা একটু উত্তরাধিকারের ছোঁয়া দেখতে চাই, তাই ওই আলোচনাটা তো আমরা পরেই আসলাম। আপনি তো এই প্রশ্ন তারেক জিয়া সম্পর্কেও করতে পারেন, যদিও পরবর্তীকালের রাজনৈতিক প্যাটার্ন ডিফারেন্ট, আমি ওই আলোচনাতে যাচ্ছি। এই প্রশ্ন তো আমরা তো তারেক রহমানকে নিয়ে আলাপ করছি না, সেজন্য তারেক রহমানকে এক্স্যাক্টলি এইজন্য আমি আরো করা যায় যে তারেক রহমান যখনই জাইমা রহমানকে উপস্থাপন করছে এবং বাংলাদেশের মিডিয়া সেটা গ্রহণ করছে, তার মানে বাংলাদেশে একটা রাজতন্ত্রের ধারা শুরু হয়ে যাচ্ছে। এই যে রাজা অভিষেক হলো, এখন এই যে রাজকুমারী সামনে এলো, এবং রাজকুমারীকে কিন্তু সবাই, মানে তার কোনো কীর্তি থাকুক না থাকুক, তার কোনো কীর্তি কিন্তু বাংলাদেশে নাই, তার কোনো অ্যাচিভমেন্ট বাংলাদেশে নেই, কিন্তু তাকে যারা আর কি অন্যান্য নারী যারা অনেক কিছু অ্যাচিভ করছে তাদের সাথে এক কাতারে বসে আলোচনা সভা করা হচ্ছে।